ছিল আপনি বলছিলেন যে মেনিনজাইটিসটাকে ডায়াগনোসিস করার জন্য অনেকগুলো টেস্টের মধ্যে অন্যতম হচ্ছে সিএসএফ। এই সিএসএফটা কি বাচ্চাদের ক্ষেত্রেও করা হয়, আবার সেই সাথে কি অ্যাডাল্টদের ক্ষেত্রেও করা হয়? এটি সবার ক্ষেত্রেই করা হয়, আচ্ছা, কারণ মানে এটি করতেই হয় না, এটি না করলে আপনি কোন জীবাণু দিয়ে তার ব্রেইনের মেনিনজাইটিস ইনফেকশন হলো সেটা লোকেট করতে পারবেন না, এবং মেনিনজাইটিস ম্যানেজমেন্টে ট্রিটমেন্টে এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে কি হতে পারে? ছোটদের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, বড়দের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট? আসলে মেনিনজাইটিসের যে কনজিটিভ অর্গানিজম, এটা ছোটদের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়, বড়দের ক্ষেত্রে অন্য ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়। যেমন ছোটদের ক্ষেত্রে আপনার কিছু হিমোফিলাস জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে, এগুলো দিয়ে মেনিনজাইটিস বেশি হয়, কিন্তু বড়দের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাস নিউমোনি বা স্ট্রেপ্টোককাস মেনিনজাইটিস এগুলো দিয়ে বেশি হয়। আবার লিস্টেরিয়া মনোসাইটোজেন্স নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এগুলো অ্যাডাল্ট বা বড়দের ক্ষেত্রে করে থাকে। তো এই ব্যাকটেরিয়াগুলোর নাম জানার বা নাম বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, এই এক একটা ব্যাকটেরিয়া কিন্তু এক একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। আচ্ছা, তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে আপনি যে অ্যান্টিবায়োটিক চয়েস করবেন, বড়দের ক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক চয়েস করবেন না। আমি আবারও বলছি, মেনিনজাইটিস কিন্তু মেনিনজাইটিসের ইনফেকশন। সুতরাং আপনি যদি যে অর্গানিজম বা যে জীবাণু দিয়ে এটা হলো তাকে যদি না মারতে পারেন, আপনি অনেকগুলো ওষুধ দিয়েও কিন্তু রোগীর লাভ হবে না। অনেক সময় এটার ম্যানেজমেন্টে আমরা কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি। স্টেরয়েড কিন্তু মস্তিষ্কের কাভারিং যে মেনিনজাইটিসের প্রদাহ কমে থাকে। অনেক সময় সাথে যদি খিঁচুনি থেকে থাকে, তাহলে খিঁচুনির ওষুধও সাথে দেওয়া লাগতে পারে। সাথে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, ভালো ফুড এবং ভালো ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, অক্সিজেন সাপোর্ট, এগুলোর কিন্তু প্রয়োজন হতে। আচ্ছা, অর্থাৎ সার্বিকভাবে আসলে পেশেন্টকে একটা মেডিকেল সাপোর্ট আসলে দিতে হয়। আমরা এই মেনিনজাইটিস সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছে জানবো, তবে এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ, ইপিএ, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেইনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে ইপিএ, ডিএইচএটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে, এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কী করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী।
অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে মেনিনজাইটিস যাদের হচ্ছে, অর্থাৎ যে রোগী, তার আত্মীয়দের প্রতি আপনার পরামর্শ কি? মেনিনজাইটিস যার হচ্ছে তার রিলেটিভ, তার বাবা মা, ভাই বোন বা ওয়াইফ বা হাজব্যান্ড, তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে মেনিনজাইটিস খুব সিরিয়াস টাইপের একটা ডিজিজ। এটাকে বাসায় ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন না। প্রেফারেবলি মেডিকেল কলেজ হাসপাতাল বা একটু উন্নত চিকিৎসা আছে এই ধরনের হাসপাতাল, এবং নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার আছে এই ধরনের হাসপাতালে চিকিৎসা করার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে মেনিনজাইটিস যদিও ব্রেইনের ইনফেকশন এবং খুব সিরিয়াস টাইপের ইনফেকশন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিলে মেনিনজাইটিস রোগী কিন্তু 100% সুস্থ হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে রোগীর অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে মেনিনজাইটিস রোগী সুস্থ হয়ে গেলেও বাড়ি গেলে তার কিন্তু দুর্বলতা, একদিকে হাত পার অসারতা এবং মেধা কাজ কম করা, এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন থেকে যায়। সেক্ষেত্রে ভালো নিউট্রিশন, ভালো ঘুম এবং ভালো ব্যায়াম, এই 3টা কিন্তু মেনিনজাইটিস রোগীকে একদম সুস্থ জীবনে ফেরত আনতে সহায়তা করে।